নমস্কার শ্রোতা বন্ধু, অগোছালো একঘেয়ে মনের শান্তির টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেখিকা লগ্নার কলমে বৈশাখী হত্যা রহস্য। তাহলে শুরু করা যাক আমাদের আজকের বিশেষ নিবেদন। এতদিন পর একটু নিশ্চিন্ত। কি বলো ডিয়ার ওয়াটসন? এক মেয়েলি কণ্ঠ গম্ভীর স্বরে বলে উঠতে ওর পাশে এসে বসা ছেলেটা জোরে চাপ্পড় মারে ওকে। চুপ করে থাকতে, আমার মাথা অত কাজ করে না বলে সোজা একেবারে নিচু পোস্টে রাখবি আমায়? রাগ করো না ডিয়ার ওয়াটসন, তুমি তো আমার মিষ্টি সোনা ভাই, তাই না? দিদি বলে বারবার ছাড় পেয়ে যাবে না কিন্তু। লেডি শার্লক হোমস যেন একেবারে। দিদি ভাইয়ের এই ঝগড়ার মাঝে একটু বুঝে নি হচ্ছেটা কি এখানে। দিদি অর্থাৎ সৃজিতা মিত্র বছর 25-এর এক মেয়ে, যার আপাতত সেভাবে কোনো কাজই নেই। বাবা মার চাপে চাকরি পরীক্ষা দেওয়ার চেষ্টা করলেও মানব জাতির সেবা করাই তার কাছে অন্যতম একটি প্রধান উদ্দেশ্য। মোটামুটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই কোনোদিন অভাব অনটন বুঝতে পারেনিও। তাই বলে যে অপচয় করে তা না, শুধু মায়ের কথা মতন সিরিয়াস নয় নিজের জীবন নিয়ে। হেই যা। ভাই অর্থাৎ সুজিত মিত্র বছর 22-এর ছেলে, সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করে বাড়ি ফিরেছে। রিপ্লেসমেন্ট হয়নি, এবার আগামী বছর আবার চেষ্টা করবে। ততদিন তাই দিদির সঙ্গ দিচ্ছে সে। দুই ভাই বোনের বুদ্ধি চলে দুই দিক দিয়ে। ভাইয়ের যদি চলে পড়াশোনার দিক দিয়ে, দিদির চলে তবে কমন সেন্সের দিক থেকে। সাথে তাকে সঙ্গ দিয়েছে বাঙালির তাবড় তাবড় লেখক লেখিকার সৃষ্টি ডিটেকটিভ বা সত্য সন্ধানী কাহিনীগুলো। যত বড় হতে থাকলো ততই যেন এসবে ঝোঁক বাড়ল সৃজিতার। মা বাবা জানতে পারলে ওকে বলল সিবিআইয়ের জন্য পরীক্ষা দিতে, কিন্তু ওই করতে গিয়ে বেচারির হাল বেহাল। তাই নিজেই নিজের চেম্বার খুলে বসল। নাম দিল তার শ্রী টুইন। সুজিত তো হেসেই গড়াগড়ি, হে কি ডিটেকটিভের চেম্বার নাকি কোনো টুইন পাওয়ার কারবার। কিন্তু নতুন ওরা, স্বাভাবিক কোনো কেসই তাই আসে না সহসা। কিন্তু কিছুদিন আগে পাড়ার একটা লোককে ধরেছে নিজের বুদ্ধি দিয়ে, যার উদ্দেশ্য ছিল বাচ্চাদের কিডন্যাপ করে তার নিজেদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা। এতে দুটো লাভ হয়েছে সৃজির। এক, মা বাবার হেও করে না ওকে, যদিও কখনোই করেনি, তাও বারবার হারামুখ দেখতে কি আর ভালো লাগে। দুই, একটু পরিচিতি বাড়ল ডিটেকটিভ হিসেবে। বলছিস তবে আমি লেডি শার্লক হোমস? সৃজি বেশ নড়ে চড়ে বসল। স্বাভাবিকভাবেই ওর পছন্দ হয়েছে ভাই প্রদত্ত নামটা। সুজিত কিছু বলতো তার আগেই চেম্বারের ল্যান্ডলাইন বেজে উঠতে দুজনেই চমকে ওঠে। স্বাভাবিক, এরকম ঘটনা অন্ততপক্ষে ওদের ডিটেকটিভ জীবনে তো প্রথমবারই ঘটল। রুদ্ধশ্বাসে দুজনে এসে দাঁড়ালো ল্যান্ডলাইনের সামনে। অনেক চোকাচোকি হতে অবশেষে ফোনটা কেটে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সৃজি ফোনটা ধরে। হ্যালো বলতে উপাস থেকে একজন মহিলা বলে ওঠে, নমস্কার, আমি কি শ্রী টুইনের সদস্যর সাথে কথা বলছি? আপনি কি মানে ঠিক বুঝলাম না। এত কথা তো বলা যাবে না, তবে আপনাদের একটা কেস দেওয়ার আছে। যদি সামনাসামনি দেখা করতে পারতাম তাহলে ভালো হতো। অবশ্যই আমাদের চেম্বারে চলে আসুন। আচ্ছা বেশ, আসছি আমি। ও হ্যাঁ, চেনা জন্য বলে রাখি, আমার নাম রাখি সেন। ফোনটা কেটে যেতে সুজিতকে সব বলল সৃজি। কি হচ্ছে বুঝতে পেরে দুজনে আনন্দে নেচে ওঠে দুজন দুজনের হাত ধরে। অবশেষে নিজের থেকে একটা কেস এসছে। যাক, অন্তত যেচে তো নিতে হয়নি।
ভাই। আচ্ছা সেসব ছাড়, এই যে লেডি শার্লক হোমস, চেম্বারের অবস্থাটা দেখেছো? ঠিকঠাক করতে হবে তো। আয় আয় তাড়াতাড়ি আয়। দুই ভাই বোন আর কথা না বাড়িয়ে নিজেদের কাজে লেগে পড়ে। দুপুর 12:10 চেম্বারের বাইরে ঠকঠকের শব্দ হতে সৃজিতা নিজেকে ঠিকঠাক করে চেয়ারে এসে বসে। সুজিত কটমট করে ওর দিকে তাকাতেই ইশারায় কিছু সেকেন্ড বাকবিতণ্ডা চলে। অবশেষে হতাশ হয়ে ওই দরজা খুলতে এগিয়ে যায়। সামনে প্রায় 28 বছর বয়সী এক মহিলা ওদের সামনে এসে দাঁড়িয়েছে। সুজিতের তাকে ভিতরে আসতে বলার দেরি আর তার চটপট ঢুকে সৃজির টেবিলের পাশে থাকা চেয়ারে বসতে দেরি, তার ইহেন কাজ দুজনকেই বেশ অবাক করে। সুজিত চারপাশ একবার দেখে নিয়ে দরজাটা বন্ধ করে নিজের চেয়ারে এসে বসে। মহিলাটি হাঁপাচ্ছে দেখে সৃজিতা জলের গ্লাসটা এগিয়ে দেয়। রাখি ঢকঢক করে জলটা খেয়ে নিয়ে নিজেকে শান্ত করেন কিছুক্ষণ পরে। তারপর স্বাভাবিক হয়ে ওদের দিকে তাকাতেই সৃজিতা বলে ওঠেন, নমস্কার, আপনি নিশ্চয়ই রাখি সেন। আমি সৃজিতা মিত্র, ও আমার সহযোগী সুজিত মিত্র। সৃজিত চাইল না বাইরের মানুষকে পুরোপুরি না বুঝে এখনই তাদের সম্পর্ক নিয়ে বলা। এতে অবশ্য রাখি সেনের কিছু যায় আসে বলে মনে হলো না। তিনি এবার বলতে শুরু করলেন, আমি রাখি সেন, আশ্বাস এনজিও থেকে আসছি। আশ্বাসের কথা আশা করি আপনারা নিশ্চয়ই শুনেছেন। দুই ভাই বোন মাথা নাড়ায়। স্বাভাবিক, শহরের নাম করা এনজিওর নাম কেই না জানবে। অনাথ বাচ্চা এবং বৃদ্ধ বৃদ্ধার প্রধান সহায় হয়ে দাঁড়ায় যেই আশ্বাস, সৃজি অনেকবার লুকিয়ে এখানে অনুদান দিয়েছে। দুদিন আগে খবরে নিশ্চয়ই দেখেছেন যে এই এনজিওর একজন সহকর্মী বৈশাখী তালুকদারকে তার ফ্ল্যাটে খুব ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। আমি সেই কেসের সমাধানের জন্য আপনাদের শরণাপন্ন হতে এসেছি। দুই ভাই বোন তো তাজ্জব বনে গেল। ওরা ভাবতেই পারেনি এরকম বড় জায়গার কেস ওদের কাছে আসবে। সুজিত নিজের কৌতূহল দমন করতে না পেরে একেবারে বলেই উঠল, আমার না একটা প্রশ্ন ছিল, আপনি আমাদের ব্যাপারে জানলেন কি করে? দেখুন, এই কেসটা যথেষ্ট হাই প্রোফাইল, যতটা দেখে বুঝছি আর কি। কারণ যে জায়গায় খুন হয়েছে সেটা শহরের একটা বেশ রেপুটেড এলাকা, আর আপনাদের এনজিওটাও তো নাম করা। পুলিশ কাজ করছে তৎপরতার সাথে। তাহলে আমাদের কাছে আসার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনি বুঝতেই পারছেন যে আমরা ঠিক কি জানতে চাইছি আপনার কাছ থেকে। আমি আপনাদের ব্যাপারে জেনেছি আপনাদের সলভ করা রিসেন্ট কেস থেকে। যে মেয়েটার মাধ্যমে আপনারা কিডন্যাপারকে ধরেছেন, সেই মেয়েটা আমাদের এনজিওতে মাঝে মাঝে আসতো পরিবারের সাথে, বাচ্চাদের সাথে সময় কাটাতে। তাদের পরিবারের থেকেই আপনাদের কন্ট্যাক্ট পেয়েছি। আর আপনাদের কাছে আসার কারণ একটাই, আমি বিশ্বাস করি না পুলিশ সঠিক তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বার করতে পারবে। আর এটা মনে করার কারণ? ওরা আসল কালপিটকে ধরার কথা বাদ দিয়ে আমার বান্ধবী কেমন, তার চরিত্র কেমন, ছেলেদের সাথে বেশি মেলামেশা করতো, এইসবই বেশি আগ্রহ তাদের। তাদের মতে আমার বান্ধবীর এই ঘটনাটা প্রয়োজনীয় বলে মনে হয়েছে। এরকম বলেছে নাকি? হ্যাঁ। এ আর নতুন কি ম্যাডাম? তিলোত্তমার কাহিনী থেকে শিক্ষা পেয়েও কি মানুষের ধ্যান ধারণার বদল ঘটেছে ভাবছেন আপনি? সমাজের গোড়ায় যে অনেক দিন হলো ঘুম ধরে গেছে, সমূলে উপড়ে না ফেললে দেখবেন এই সমস্ত কাহিনী সাধারণ হয়ে গেছে। আর কত যে তাতে অকালি প্রাণ ঝরে যাবে তার কোনো ইয়ত্তা নেই। আচ্ছা, তাহলে কবে যেতে বলছেন আপনি আমাদের মেইন স্পটে? পারলে এখনই। সুজিত, জিনিস কোথা? শুরু হচ্ছে আমাদের নতুন মিশন আজ থেকেই। দুপুর 1:30 সৃজিতা, সুজিত এবং রাখি এসে দাঁড়ায় শহরের সবচেয়ে মূল্যবান অ্যাপার্টমেন্ট উড়ানে, যার চারপাশে আভিজাত্যের ছোঁয়া স্পষ্ট। ওরা গাড়ি থেকে নেমে এসে দাঁড়াতে একটা নির্দিষ্ট জায়গা থেকে পুলিশকে বেরোতে দেখে তারা বুঝতে পারে এখানে বৈশাখী তালুকদার থাকতেন।
পুলিশকে চলে যেতে দেখে দুই ভাই বোন আপাতত নিশ্চিন্ত হয়। অন্তত পুলিশের কাছে কোনো জবাবদিহি তাদের করতে হবে না। রাখি এবার ওদেরকে নিয়ে ওই ভিড় জায়গা ঠেলে এগিয়ে নিয়ে যেতে থাকে বৈশাখী ফ্ল্যাটের দিকে। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে একটা দরজার সামনে এসে দাঁড়াতে রাখি কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর এক ভদ্রলোক এসে দরজা খুলে দিতে ওরা ভেতরে এসে বসে। সৃজিতা অভয়বাবুকে ভালো করে দেখতে থাকে। বয়স হয়তো 35 থেকে 38। লোকটার চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, অর্থাৎ তিনি যেন চান না তার স্ত্রীর খুনের কেসে সমাধান হোক। নিজের পর্যবেক্ষণ সৃজি ছাড়ে অভয়বাবুকে চিৎকার করতে দেখে। তোমার সাহস তো কম নয় রাখি। আমার স্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নাও কি করে? আমি ওর পরম মিত্র, তাই আপনার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। আপনারা আপনাদের কাজ শুরু করতে পারেন, আমি আসছি। দাঁড়ান রাখি দেবী, আপনাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে আমাদের, তাই প্লিজ এখনই চলে যাবেন না। রাখির অবাক মুখ দেখে সৃজি কিছু একটা ভেবে অভয়বাবুকে প্রশ্ন করা শুরু করে। স্যার, আপনি কখন ঠিক আপনার স্ত্রীকে ওই অবস্থায় উদ্ধার করেন? সেটা আমি তোমাদের বলতে রাজি নই। পুলিশকে যা বলার আমি বলেছি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেশি বাড়াবাড়ি করবেন না অভয়দা, এটা আমার বান্ধবীর বিষয়। বাড়াবাড়ি আর একটু করলে না মানহানির মামলা করে 3 জনকে জেলের ঘানি টানাবো, এটা মাথায় রেখো কিন্তু। বেরাও এখান থেকে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনার কথা মতো আমরা পুলিশের সহায়তা নিয়েই কথা বলতে আসবো। আমিও দেখতে চাই কতদিন নিজেকে আমাদের থেকে সরিয়ে রাখবেন আপনি। বৈশাখীর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে রাখি হাত জোর করে বলে, ক্ষমা করবেন আমাকে, এইভাবে অপমান করবেন উনি ভাবতে পারিনি। আচ্ছা, ওনাকে আমাদের কথা জানাননি আপনি? না হলে দেখতে পেতেন এই রূপ? কি মনে হলো আপনাদের? খুবই সন্দেহজনক। এখন মনে হচ্ছে আপনার এরকম কাজের কোনো কারণ আছে। হ্যাঁ, আমি অনেকবার বৈশাখীর হাতে কালিস্টের দাগ দেখেছি। জিজ্ঞেস করায় কিছু বলেনি, তবে যা বোঝার তখনই বুঝেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ডমিনেটিং চরিত্রের মানুষ। সেসব তো বুঝলাম। মিসেস তালুকদারের এখানে আর কার কার সাথে সখ্যতা ছিল ওটা যদি জানা যেত তাহলে তাদের সাথে একটু কথা বলতাম আর কি। সেভাবে তো জানি না। দেখুন, বৈশাখী ইন্ট্রোভার্ট প্রকৃতির মেয়ে ছিল, তাই নিজের বিল্ডিংয়ের বাইরে কারোর সাথে সখ্যতা রাখবে এ আমার মনে হয় না। তাও একেবারে কারোর সাথে যোগাযোগ থাকবে না এটাও তো হতে পারে না, তাই না? চলুন তাহলে বিল্ডিংয়ের বাকি তলার লোকেদের সাথেও কথা বলে নি। সুজিত এতটা বলে পাশের ফ্ল্যাটে নক করতে গেলে রাখি বলে ওঠে, কেউ থাকে না এটাতে, আমি শুনেছিলাম একবার ওর থেকে। একদম ওপরের তলায় তো কাজ চলছে, আপাতত ওখানে কেউ ওঠেনি বলাই বাহুল্য। বাকি 2 তলা দেখি না হয়। দুজনকে নিয়ে এবার রাখি উঠে আসে বৈশাখী ফ্ল্যাটের ঠিক উপরের ফ্লোরে। 2টো ফ্ল্যাট। প্রথমটায় নক করতে বেশ অনেকক্ষণ পর দরজা খোলে একজন। ভালো করে দেখলে বোঝা যায় ভদ্রলোকের 2 হাতেই রয়েছে স্টিক, যাতে ভর দিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। অচেনা মানুষদের দেখে ভ্রু কুঁচকে ওঠে তার। আমরা কি ভেতরে আসতে পারি? আসলে একটু দরকার ছিল আর কি। ভদ্রলোক আর কিছু বলেন না। ভদ্রতার খাতিরে ওদের 3 জনকে ঢুকতে দেয় ভেতরে। ওরা ভেতরে আসতে তিনি ইশারায় বসতে বলেন ওদের, এবং নিজে ধীরে সুস্থে তার নির্দিষ্ট হুইল চেয়ারে গিয়ে বসেন। এবার নিজে ওদের সামনাসামনি এসে জিজ্ঞাসা করেন, কি চাই বলুন আপনাদের? এই অধম আপনাদের কি খেতে দিতে পারে? না না, ব্যস্ত হবেন না, আমরা এখানে খেতে আসিনি। আসলে আমরা ওই নিচের ফ্লোরে থাকা মিসেস তালুকদারের সম্বন্ধে কিছু জানতে এসেছি। বৈশাখী? ও, তা ওর ব্যাপারে কি জানতে চান আপনারা? কেন, আপনি জানেন না তার এখনকার পরিস্থিতি? না, আমি 4 দিন আগে নিজের চিকিৎসার জন্য বাইরে গেছিলাম। কিন্তু হয়েছে কি,
আর আপনারাই বা কে? তাহলে খুলেই বলছি। মিসেস তালুকদারের 2 দিন আগে তার ফ্ল্যাটেই নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে খুন করা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ নিজেদের তদন্ত চালাচ্ছে, আর আমরা সেই গোয়েন্দা বিভাগ থেকেই আসছি। না না, এ এ তো হতে পারে না। বৈশাখী আমাকে, হ্যাঁ, না না। এরপর বাকি 3 জনকে অবাক করে দিয়ে তিনি হু হু করে কাঁদতে শুরু করলেন। ওরা প্রথমে যে কি বলবে কিছুই বুঝতে পারে না। অবশেষে সুজিত তার কাছে এসে সান্ত্বনা দিতে শুরু করলে ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তিনি। আমি বলতাম ওকে, আমি ওকে বলতাম এই জীবন ছেড়ে আসতে। শুনলো না আমার কথা, শুনলো না। আমার অনুপস্থিতিতে এত বড় ঘটনা ঘটে গেল। আমি থাকলে কিছুতেই এটা হতে দিতাম না। একটু খুলে বলবেন কি বলতে চাইছেন? হ্যাঁ, মানে এই বৈশাখীর হাজব্যান্ড প্রচন্ড টর্চার করতো ওকে। ফিজিক্যালি তো করতোই, ইদানিং মানে মেন্টালি টর্চার করাও শুরু করেছিল। আর আপনি এত কিছু কি করে, মানে ঠিক? ও, আমার সম্পর্কে তো বলাই হয়নি। হ্যাঁ, নমস্কার, আমি দীপ্ত ভরছাছ। বলতে পারেন অক্ষম এক শিল্পী। নিজের হাতে এঁকে যতটা আয় হয়, হ্যাঁ মানে ওই তাতেই একা মানুষের চলে যায়। বৈশাখীর সাথে আমার আলাপ ওই সোসাইটির ফাউন্ডেশন অনুষ্ঠানে। ধীরে ধীরে একটু একটু কথাবার্তায় বন্ধুত্ব গড়ে ওঠে। তারপরেই একে একে জানতে পারি ওর সম্পর্কে, ওর ওই পতিদেবের সম্পর্কে। আমি 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 সব শুনে বলতাম ছেড়ে বেরিয়ে আসতে। ও যা কাজ করে তাতেই ও নিজেকে ঠিক সামলাতেও পারত, কিন্তু শুনল না। ফলাফল তো দেখছেনই আপনারা। হ্যাঁ, চলে গেল, সব ছেড়ে চলে গেল। বুঝলাম। আর তার হাজবেন্ডের সাথে কথা হয়েছে কি আপনার? না, শুধু একবার চোখে দেখেছিলাম। ওই নরকের কীটটা আমার সাথে বৈশাখীকে শুধু হেসে কথা বলতে দেখেছিল। পরদিন দেখেছিলাম বৈশাখীর হাতে পায়ে কালশিটে নখের আঁচড়ের দাগ। আচ্ছা, আজ আসি, এরপর নানান প্রয়োজনে আসতে হতে পারে। ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি চেষ্টা করব আপনাদের যথাযথভাবে সাহায্য করার। নিশ্চয়ই চেষ্টা করব। এরপর আর কথা বাড়ায় না ওরা, চুপচাপ বেরিয়ে চলে আসে। রাখি দেবী খানিক এগিয়ে যেতে সুজিত জিজ্ঞাসা করে ওঠে, কি বলছিস দি? এখানে কাকে সন্দেহে লাগলো তোর? সকলকেই। বুঝতে পারছি না একসাথে সকলে মিলে খুন করেছে নাকি কেউ একাই খুন করেছে। জটিল রে, জটিল। হঠাৎ বৈশাখী ফ্ল্যাটের সামনে দিয়ে যেতে গিয়ে কারোর অট্টহাসির শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে ওরা 3 জন। ভালো করেই বোঝে এটা কার কাজ। রাখি কাঁচা খিস্তি দিয়ে নিচে নেমে গেলে সুজিত দেখে শ্রীজি মন দিয়ে কিছু শোনার চেষ্টা করছে, কিন্তু এইভাবে দাঁড়ানো খারাপ দেখায়। তাই শ্রীজিকে টেনে নিয়ে আসে নিচের ফ্লোরে। এখানেও 2টো ঘর, একটা লক করা আর অন্যটার ভেতরে লোক রয়েছে। কলিং বেল বাজাতে এক বয়স্কা এসে দরজা খোলেন। ওরা পরিচয় দিয়ে ভেতরে আসতে দেখে এখানে থাকে বয়স্ক দম্পতি। মানুষ দুটোকে দেখে ভাই বোনের সন্দেহ করতে ইচ্ছে করে না, তাও তো কথা বলতেই হবে। শুরু করে সৃজিতা, দিদা, বৈশাখী দেবীকে কি আপনারা চিনতেন? আমাদের সোসাইটির ফাউন্ডেশন ও নানান অনুষ্ঠানে ওকে কাজ করতে দেখে। এছাড়া আমরা পুরোপুরি শুধু থাকতাম বলে ওই এনজিওর কাজ সেরে
আমাদের জন্যে মাঝে মাঝে খাবার করে দিত, ওষুধ কিনে দিত, বলতো তোমরাই তো আমার মা বাবা। ওনার মা বাবা কেউই কি নেই? অত জানি না, হয়তো প্রেম করে অমতে বিয়ে করার জন্য সম্পর্ক নেই, কোনোদিন বাপের বাড়ি যেতে দেখিনি। প্রেম করে বিয়ে? ইন্টারেস্টিং। আর ওর হাজবেন্ড, মানে সে কেমন? যেমন ভালো ছিল ও, তেমনি বাজে ছিল ওর স্বামী। মারতো বোধ হয়, কালশিটে দাগ দেখতাম হাতে পায়ে। কোনো কথাই বলতো না, মুখ ঘুরিয়ে থাকতো। আচ্ছা, আপনাদের পাশের ফ্ল্যাটে কেউ থাকে না? না না, থাকে তো একটা ছেলে, কিন্তু ও বেশিরভাগ সময় নিজের বাড়িতে থাকে। কাছাকাছি বাড়ি। কাছাকাছি বাড়ি, তাও ফ্ল্যাট নিয়েছে? সৃজিতার প্রশ্নে বয়স্ক মহিলাটি কিছু বলতে পারে না। স্বাভাবিক, তাদের পক্ষে এত কিছু জানা সম্ভব না। অতএব আজকের মতো সমস্ত কথোপকথন শেষ করে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে ওরা। এই সোসাইটিতে এই বিল্ডিংটা ছাড়াও আরও 3-4টি বিল্ডিং রয়েছে, কিন্তু সেখানে রাকি সরাসরি ওদের নিয়ে তদন্তের জন্য প্রবেশ করতে পারবে না, আর তার জন্য দরকার পুলিশের অনুমতি। তাই সেই ঝামেলা এড়াতে ওরা সোজা বেরিয়ে চলে আসে সেখান থেকে। রাখি এরপর এনজিওর দিকে নিয়ে যেতে থাকে দুজনকে বৈশাখীর কাজকর্ম দেখানোর জন্য। যাওয়ার পথে সৃজিতাদের উদ্দেশ্যে রাকি প্রশ্ন করে ওঠেন, সবার সাথে কথা বলে কি বুঝলেন? কার উপর সন্দেহ হচ্ছে? সবার প্রথম আমি জানতে চাইবো, আপনার কার উপর সব থেকে বেশি সন্দেহ হয়? অবভিয়াসলি ওই অভয়বাবুর উপর। কি নিষ্ঠুর মানুষটা! দেখছিলেন তো কীভাবে হাসছিল লোকটা। নিজের স্ত্রী মারা গেছে, 2 দিনও হয়নি, তার কোনো সত্তার নেই। সৃজিতা কিছু বলে না। সম্মতি জানিয়ে রাখি দেবীর সাথে ঢোকেন এনজিওতে। বৈশাখী দেবীর কথা জিজ্ঞেস করতে সবার মুখেই দুঃখের ছাপ ফুটে ওঠে। এরপর নানান কথার মাধ্যমে সূত্রসন্ধানী যা বোঝে, পারিবারিক বিষয়ে চুপচাপ থাকা বৈশাখী বাইরের জগতের জন্য প্রচণ্ড মিশুকে একটি মেয়ে। সবার সাহায্য করতে এবং অফুরন্ত ভালোবাসা দিতে ভালোবাসে। কোনো নেগেটিভ কিছুই না পাওয়ায় সেই 2 ভাই বোন রাখি দেবীকে বিদায় জানিয়ে আপাতত ওরা নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরতে মাকে না জানিয়ে যাওয়ার জন্য প্রথমে 2 ভাই বোন মিলে আচ্ছা মতন ঝাড় খায়। তাই তাকে সন্তুষ্ট করতে দুজন খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে চলে আসে তাদের অফিসে বা গোপন ডেরায়, যেখানে তারা কেস নিয়ে আলোচনা করে। সৃজিতা 2 ভাই বোনের জন্য কড়া কফি বানিয়ে তা খেতে খেতে কিছু ভাবতে থাকে। সুজিত এই নীরবতা বেশিক্ষণ নিতে পারে না। আচ্ছা, কাকে বেশি সন্দেহে লাগলো তোর? যা বুঝছি, এনজিও, রাখি দেবী এবং ওই দাদু দিদাকে সন্দেহের থেকে দূরে সরিয়ে রাখা যায়, কারণ তারা জেনুইনলি বৈশাখী দেবীকে ভালোবাসত। কিন্তু এছাড়া যাদের সাথে আলাপ হলো, এদেরকে আমি কাউকেই সন্দেহের বাইরে রাখতে পারছি না। আচ্ছা, আমরা পুলিশের সাহায্য না নিয়ে যেভাবে তদন্তটা করছি, এমন তো হতেই পারে যে অনেক তথ্য আমাদের সামনেই নেই। মানে যদি থাকতো তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হতো আর কি। কথাটা খুব একটা ভুল বলিসনি, কিন্তু পুলিশ অফিসার যদি আমাদের বাধা দেয়, সেক্ষেত্রে রাঙা পিসুকে খবর দিতে হবে। রাঙা পিসু অর্থাৎ প্রদ্যুৎ সাহা বড় অমায়িক ও সৎ মানুষ। বাবার জেঠতুতো দিদির বর্ষে, কিন্তু কখনো পর বলে দূরে সরিয়ে রাখেনি তাদের।
তাই তাকে ভরসা করে সবকিছু জানা যেতেই পারে। এটাই আপাতত ঠিক মনে করল সূত্র সন্ধানী। যেমন ভাবা তেমনি কাজ। দুই ভাই বোন এবার ফোন লাগায় তাদের পিসুকে এবং কথা বলা শুরু করে কেস নিয়ে। তার সাথে কথা বলে ওরা প্রচণ্ডই অবাক হয়ে যায়। ভাগ্য অনেকটাই সহায় হয়েছে, তাই এই কেসটার ইনচার্জ উনিই আছেন। ওদেরকে তাই বলে দিলেন কালকে সকালেই যেন ওনার অফিসে আসে ওরা। তাহলে উনি নিজের হাতে যা যা পেয়েছেন সেগুলো বলবেন এবং ওদের এই কেস সম্বন্ধে কী ধারণা সেটাও জানতে চাইবেন সরাসরি। পরদিন সকালে সময় মতো সূত্রসন্ধানী চলে আসে নিজের পিসুর কাছে। তাকে মোটামুটি নিজেদের তদন্ত সম্পর্কে বলে দেয়। এবার পিসুর থেকে ডিটেলস জানতে চায়। উনি কিছু প্রমাণ নিয়ে আসেন। দেখো মেয়েটাকে কিভাবে টর্চার করে মারা হয়েছে। মনে হচ্ছে কারোর উপর যেন তীব্র ঘৃণা বা রাগ ছিল। আর শারীরিক নির্যাতন বলতে গেলে প্রথম অপরাধী তার সাথে বুঝতেই পারছিস, সেই অত্যাচার এতটাই জোরালো ছিল যে ভিকটিমের নিজের শরীরের কোনো জোর ছিল না। তার উপর আবার সেকেন্ড জন এসে আবার বেল দিয়ে মারতে শুরু করে দেয় নির্দয়ভাবে। এত আঘাত আর নিতে পারেনি নারী শরীর, মারা যায় দম ফুরিয়ে। তবে সেকেন্ড জনের এই দিকে কোনো হুঁশ ছিল না, তাই এই সব শেষ করে কেউ। তোমার মতে তবে দুজন অপরাধী? না, বেল্ট দিয়ে আঘাত একজন করলেও নির্যাতন প্রায় 3 থেকে 4 জন করেছে, যার মধ্যে একজন মৃত অবস্থায়ও। সুজিত চোখ বন্ধ করে নেয়। কিসের পৌরুষ দেখায় এরা যে তার জন্য গোটা নারী জাতি ওর মতো পুরুষ জাতিকে বিশ্বাস করতে পারে না? কিসের এত রাগ তাদের যে পৌরুষ এইভাবে দেখাতে হয়, এইভাবে বোঝাতে হয়? সৃজিতাও চুপ করে থাকে। ভেতর ভেতর প্রচণ্ড কষ্ট হয় তার। এরকম কেস শুনলেও নিজের প্রথম বড় কেস যে এরকম হবে এটা হয়তো সে কখনোই ভাবেনি। মনে যেন একটা জেদ চলে আসে। বৈশাখীর আসল দোষীকে ও শাস্তি দিয়েই ছাড়বে, তাতে যতদিনই লাগুক না কেন। এমনিতেই সামনে পরীক্ষা নেই, তাই চাপটাও এখন ও নিতেই পারে। আর কিছু জানা যায়নি? না, এটা তো অটোপসি রিপোর্ট বললাম তোদের, কিন্তু এখনো কাজ চলছে। জানি না অপরাধীর কোনো ক্লু পাওয়া যাবে কিনা। আর জিজ্ঞাসাবাদ করে যা বুঝেছি, সন্দেহজনক বলতে শুধু ওর হাজবেন্ডকেই লেগেছে আমার। আমাকে একটু ডিটেলস দিতে পারবে যাদের সাথে তুমি কথা বলেছো? কারণ আমার মতে সন্দেহের মধ্যে কিন্তু অনেকেই আছে। ভালো পয়েন্ট। দেখ যদি কিছু জানতে পারিস, দিচ্ছি দাঁড়া। এতগুলো নাম যে নিয়ে এলি, করবিটা কি? এতজনের সাথে এবার বসে কথা বলবি? সুজিত নিজের দিদিকে পিসুর দেয়া পুরো সোসাইটির সকল মানুষের ডিটেলস ও বয়ান পড়তে দেখে কৌতূহল হয়ে নিজে জিজ্ঞাসা করে, না, এটা করলে অপরাধী আমাদের চিনে যাবে। চিনতে দেওয়া যাবে না। তোর কি মনে হয় আমরা যে গতকাল এত জিজ্ঞাসাবাদ করেছি, এতে আসল অপরাধীর কাছে খবর যাবে না তো? তার মধ্যে রাখি দেবী কতজনকে বলবেন আমাদের কথা, সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। লুকিয়ে আমরা আর কতদিনই বা কি করতে পারবো? তার জন্য কিছুক্ষণ আগে আমি রাখি দেবীর সাথে ফোনে কথা বলে নিলাম। শুনলাম উনি আপাতত কাউকেই জানাননি। বাকি আমাদের নজরে পড়ার কথা, সেটা একদিনে হবে না আশা করি। ভাবছি কাল আমি একা যাব ওখানে কথা বলতে। তুই বরং যাদের কথা বলছি তাদের ভেতরে ডাটাগুলো বের কর। একা যাবি? যদি অপরাধী তোর উদ্দেশ্য বুঝে আক্রমণ চালায়? এতটা উইক নই আমি। প্লিজ মায়ের মতো চিন্তা করিস না। সুজিত কিছু বলে না, শুধু দিদিকে পেছন থেকে এসে হালকা করে জড়িয়ে ধরে। দিদি ভাইয়ের এই মিষ্টি ভালোবাসা
এই আগলে রাখাই তো একে অপরের সবচেয়ে বড় শক্তি। পরদিন সৃজিতা চলে যায় অ্যাপার্টমেন্টে, তাও আবার একা। বৈশাখী দেবীর বিল্ডিং বাদে সোসাইটির বাকি বিল্ডিংগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতে থাকে। কথা বলবে কি করে ভাবতে ভাবতে খানিক আনমনাই হয়ে গিয়েছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগতে ও খানিক ভেবলে যায়। অপরপক্ষের হালও নাকি এক। দুজনে একে অপরকে ধরে সামলে নেয় একটু নিজেদের। ও পাশে থাকা ছেলেটা বলে ওঠে, কিভাবে হাঁটছিলে না তো মিস? কিছু হলো তো তখন আমাকে নিয়ে দৌড়াতে হতো। সরি 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 আসলে আমি একজনের বাড়ি খোঁজার জন্য চেষ্টা করছিলাম, বলতে পারেন তাকে নিয়েই ভাবছিলাম। ও, তা কি নাম তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৈশাখী তালুকদার। নামটা শুনে যেন খানিক চমকে ওঠে লোকটা। তার মানে ইনি বৈশাখী দেবীকে চেনেন। দেখি কিছু জানা যায় কিনা। লোকটা ওকে খোঁজার কারণ জিজ্ঞাসা করতে ও জানায়, আসলে আমি দিদির এনজিওতে নতুন কাজে এসেছি, এনজিও নিয়েই কিছু কথা ছিল, তাই তার এখানে আমাকে আসতে হলো। কিন্তু আমি বুঝতে পারছি না তার ফ্ল্যাটটা কোথায়। রাখি দেবী তো কাজ করেন ওখানে, আপনাকে খোঁজ দেয়নি? খুব ব্যস্ততা ছিল তো ওনার, তাই দেখা করার সুযোগই হয়নি। আপনি চেনেন রাখিদিকে? মানে না মানে হ্যাঁ, ওই বৈশাখী দেবীর কাছ থেকে শুনেছিলাম। ও, তাহলে তো আপনি চিনবেনই, দেখিয়ে দিলে একটু ভালো হতো। আমি না 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 মানে আমি পারবো না যেতে। আপনি ওখানে ঢুকুন, জিজ্ঞেস করে জানতে পারবেন ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কিন্তু বৈশাখীদের বন্ধু যেহেতু আপনি, দেখিয়ে দিলে খুব ভালো হয়। না না, আমি ওর বন্ধু না। টিঙ্কু, এখানে কি করছিস? তোকে না যেতে বললাম একটা দরকারি কাজে? পেছন থেকে সৃজির বয়সী এক ছেলে সামনের ছেলেটাকে ডেকে উঠতে সে ভয়ে ভয়ে তার দিকে তাকায়। হ্যাঁ হ্যাঁ দাদা, যাচ্ছি যাচ্ছি। টিঙ্কু যেন পালিয়ে বাঁচল সে আগত ছেলের থেকে। ছেলেটা এবার সৃজির সামনে এসে দাঁড়ায়। বেশ ভদ্র সভ্য গোছের সাজগোজ, চোখে রিমলেস চশমা, বুদ্ধিদীপ্ত চোখে যেন আড়াল করার চেষ্টায় রত হয়েছে সে। বোধহয় বড়সড় আইটি সেক্টরে কাজ করে। ছেলেটা তুড়ি মারতে সৃজি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। আপনাকে তো ঠিকানাটা বলা হলো, তাহলে এখনো এখানে আছেন? না, ভাবছিলাম আমি তো এখানে নতুন, তো ঢুকতে কি দেবে? দেবে, একটু চেনা জানা থাকলেই হবে। আচ্ছা চলো, আমি এগিয়ে দিয়ে আসছি। সৃজি আর না করে না, যেতে থাকে। তবে মনে মনে ভাবে, সর্বনাশ, আমি যেখানে আগেও এসেছি। এটা জানলে এই ছেলে কোনো বিপদে ফেলবে না তো? কিন্তু না করলে সন্দেহ বাড়ত। কিছু একটা ম্যানেজ করতে হবে। এই যে মিস, কি এত ভাবছেন? কখন থেকে কিছু জিজ্ঞেস করে চলেছি। আচ্ছা, উত্তর না দিতে চাইলে আপনি বলে দিন। হ্যাঁ হ্যাঁ, না না মানে বলুন না কি জানতে চান। আপনার নাম? মানে কাজ তো জেনেই গেছি। আমার নাম শ্রী। আপনার নাম কাজ দুই বলা চাই কিন্তু। ও, গিভ অ্যান্ড টেক পলিসি, গুড। আমার নাম অভিরূপ, টিসিএসে কাজ করি। ও বাহ, বেশ ভালো। আচ্ছা, একটা প্রশ্ন করব? হ্যাঁ বলুন। আচ্ছা, ওই টিঙ্কু লোকটা আপনাকে দেখে এমন ভয় পেয়ে পালালো কেন? ওই খানিক দাদাগিরি করতে, ওই ছোটদের শাসনে রাখতে, এরকমই ধরে নিন। আচ্ছা আচ্ছা, এতটা এগিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরে এ কি, দাঁড়াও, পুরো ঢুকিয়ে দিয়ে আসি। সৃজি প্রমাদ গুনল। আপনাকে দেখে মনে হচ্ছে কোনো ইম্পর্ট্যান্ট মিটিংয়ে যাবেন, যেতে পারেন। আমার জন্য দেরি হলে আমার কিন্তু খুবই খারাপ লাগবে। আচ্ছা বেশ, এত করে যখন বলছেন যান, তবে একা। তবে হ্যাঁ, আপনি যতক্ষণ না পুরোপুরি ভেতরে ঢুকে যাচ্ছেন ততক্ষণ কিন্তু আমি বাইরেই থাকছি।
আর এক্ষেত্রে আমি কিন্তু কারোর কোনো বারণ শুনবো না। সৃজিতা আর কিছু বলে না, মৃদু হেসে এগিয়ে যায়। কিছুক্ষণ পর ওকে বিনা ঝঞ্ঝাটে ঢুকতে দেখে অভিরূপ চলে যায়। ছেলেটা চলে গেছে বুঝতে পেরে সৃজিতা সন্দিহান দৃষ্টিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে ফোন লাগায় সুজিতকে। কথা বলা শেষ করে সৃজি বেরোতে গেলে হঠাৎ টিঙ্কুকে ঢুকতে দেখে লক্ষ্য করে ভালো করে। ছেলেটা নিজের গেঞ্জির ভেতরে কিছু একটা লুকিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? কিছু দরকারি জিনিসই যদি আনা হতো তাহলে এভাবে কেন আনবে? তার মধ্যে টিঙ্কুকে এরকম বারবার চারপাশ দেখে হাঁটতে দেখে প্রথমে নিজেকে আড়াল করে নেয় সৃজিতা। টিঙ্কুকে দেখে ওর মনের মধ্যে থাকা কৌতূহলী মনটা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। টিঙ্কুর থেকে খানিকটা দূরত্ব রেখে ওর পিছু নিতে থাকে। এক সপ্তাহ পেরিয়ে গেছে। রাখি দেবী এই এক সপ্তাহে যতবার সূত্র সন্ধানীকে মামলা কতদূর এগিয়েছে জানার জন্য চেষ্টা করেছেন, ততবারই ওদেরকে পাননি তিনি। বুঝতে পারছিলেন না কতটা সিরিয়াস হয়ে এই দুজনে কাজ করছে। কিন্তু আজকে হঠাৎ করে সৃজিতার ফোনটা আসতে চটপট ফোনটা ধরেন রাখি। উনি কিছু বলতে পারত তার আগেই সৃজিতা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আজ বিকেল 5টায় বৈশাখী দেবীর ফ্ল্যাটে উপস্থিত হয়ে যাবেন। আপনার বান্ধবী আসল অপরাধী সম্পর্কে জানতে চাইলে কোনো প্রশ্ন না করে ইমিডিয়েটলি চলে আসুন। হতভম্ব রাখি দেবী আজকে সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করে বাকিদেরকে ছুটি দিয়ে এনজিও বন্ধ করে চলে আসেন উড়ান সোসাইটিতে। ভিতরে ঢুকতে গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় জটলা দেখে কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে যান তিনি। সামনে যেতে দেখেন সূত্র সন্ধানী সহ এই কেসের ইনচার্জ পুলিশ কারোর নামে ওয়ারেন্ট নিয়ে এসেছে। শুনে সবাই পুরো সত্যি জানার জন্য ওদের ঘিরে ধরেছে। রাখি দেবীকে দেখে সৃজি একবার সুজিতের দিকে তাকায়, তারপর রাঙা পিসুকে ফিসফিস করে কিছু বলে, বোধহয় তার থেকে কিছুর পারমিশন নেয়। তারপর বেশ কিছু জনকে আসতে বলে সোসাইটির হলরুমের দিকে। হলরুমে এখন সকলেই চিন্তিত হয়ে বসে রয়েছে। আপাতত এখানে তাদেরকেই ঢুকতে দেওয়া হয়েছে যারা অন্ততপক্ষে বৈশাখী দেবীকে চেনেন এবং তার সাথে বেশ কিছুদিনের সখ্যতা ছিল। বাকিদের কৌতূহল থাকলেও তাদেরকে রাঙাপিসু ফেরত পাঠিয়ে দিয়েছে। জানানো হয়েছে সমস্তটাই পরবর্তীকালে জানানো হবে তাদের। সবাই যে যার মতন চুপচাপ বসে রয়েছে। হঠাৎ সৃজিতা ও সুজিতকে আত্মবিশ্বাসের সাথে গটগট করে ঢুকতে দেখে সকলে একে অপরের দিকে তাকায়। ওরা দুজন এসে বসলে সবাই কৌতূহলী হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ ওরা নীরবতা পালন করতেই বিরক্ত হয়ে রাখি দেবী প্রথমে সেটা ভঙ্গ করেন। কি হলো? কিছু তো বলো। এভাবে ডেকে পাঠালে কিছু বলছো না যে? বলো কি জেনেছো তোমরা? সবুর করুন রাখি দেবী, সব একে একে জানাবো। তবে অপরাধীকে ধরানোর আগে একটা গল্প বলবো, আপনারা ঠিকই শেষ পর্যন্ত বুঝতে পারবেন কি হচ্ছে আসলে। আপনারা এখানে যারা রয়েছেন তারা মোটামুটি প্রত্যেকেই বৈশাখী দেবীর বেশ ঘনিষ্ঠই ছিলেন। আশা করব এই গল্পটা শুনতে আপনাদের কোনো কষ্ট হবে না। দুই ভাই বোন মিলে একে অপরের দিকে তাকিয়ে নিজেদের খানিকটা প্রস্তুত করে। যতই হোক ওদের কাছে এটা প্রথম বড় কেস। ঠিকঠাক সব করতে পারবে তো ওরা? সৃজিতা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, একটা মেয়ে যার ছোট থেকে ইচ্ছা বড় হয়ে দুস্থ মানুষদের সাহায্য করবে, সে নিজের গ্র্যাজুয়েশনের পড়াশোনা করতে গিয়ে আলাপ করে তার প্রেমিকের সঙ্গে। দুজনেই নিজেদের পড়াশোনার সাথে প্রেমে তখন হাবুডুবু খাচ্ছে। পড়া শেষ হতে না হতেই মেয়েটার বাড়িতে বিয়ে সম্বন্ধ আসতে থাকে। কিন্তু প্রেমিক তো তখন প্রেমে পাগল, সোনায় সোহাগা হয়ে লেগে গেল বিজনেস ডিল।
দাঁড়িয়ে গেল সে। তাই ঝগড়া ঝামেলা করে অবশেষে তাদের মিলনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারল না। প্রেমে মশগুল প্রেমিক তখন প্রেমিকার ইচ্ছা পূরণে যেন সবচেয়ে বড় সাথী, সাহায্য করে এনজিও খুলতেও। মেয়েটার কর্মদক্ষতায় খুব কম সময়ের মধ্যেই নাম করে যায় সেটা। ভালো আর্থিক অবস্থা, ওই ছোট বাড়িতে কেন থাকবে, তাই শিফট হয়ে যায় এই সোসাইটিতে। দুজনেরই সুখের সংসার, কিন্তু তা বোধহয় আর বেশি দিন টেকার নয়। 1 বছরের মাথায় মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। প্রেমিক প্রেমিকার খুশি যেন আরও উপচে পড়ছে, কিন্তু দুর্ভাগ্যবশত মিসক্যারেজের জন্য তারা সন্তানটাকে হারিয়ে ফেলে। মেয়েটা তখন চলে যায় ডিপ্রেশনে, ফলে তৈরি হতে থাকে একে অপরের প্রতি দূরত্ব। এদিকে তখন ব্যবসারও টলমলো অবস্থা। তাই প্রেমিকরূপী স্বামীর তখন সময় নেই এসব ফালতু জিনিসে সময় নষ্ট করার। তবে একটা কথা জানেন তো, চাহিদা যখন লাগাম ছাড়া হয়ে যায় তখনই ঘটে যায় চরম বিপদ। শারীরিক মিলনের ইচ্ছা প্রেমিককে নিয়ে যেতে থাকে নিষিদ্ধ চাহিদার দিকে। যে নাকি একসময় এক নারীতে আসক্ত ছিল, সেই আজ শুরু করে দিল দ্বিচারিতা। সবাই এবার অবাক দৃষ্টিতে তাকায় অভয়বাবুর দিকে, যাকে এতদিন সবাই সভ্য ভদ্র মানুষ বলে চিনে এসেছে। তার এরকম গোপন রূপ জেনে সবাই যেন হতভম্ব হয়ে গিয়েছে। সবাইকে একবার দেখে সুজিত আবার বলা শুরু করে। এদিকে অভাগিনী স্ত্রী নিজের একাকিত্বটাকে কাটানোর জন্য শুরু করে অন্যদের সাথে মেলামেশা। একসময় গিয়ে আলাপ হয় এক শৈল্পিক মানুষের সাথে। দুজনের মধ্যে ছিল কিছু মিল, আবার কিছু অমিল। যেন তাদের সাক্ষাৎ কি এটা আরো গভীর করতে থাকে। তবে এক্ষেত্রে চাহিদাটা হয়তো ছিল মনের, তাই তারা একে অপরের কাছাকাছি আসতে খুব বেশি সময় নেয়নি। যারা এই শৈল্পিক মানুষটাকে চেনে তারা অবাক চোখে দীপ্তবাবুর দিকে তাকায়। মানুষটা অক্ষম বলে সবাই তাকে সহানুভূতি দেখাতো, চেষ্টা করতো সাহায্য করার। সে যে এইভাবে কোনো বিবাহিতা নারীর প্রতি এগিয়ে যাবে এ তো আর বোঝেনি। রাখি দেবু অবাক হন এতে। বৈশাখীর এই রূপ যে তার অজানা ছিল। তাও মানসিক মিলন হয়তো কোথাও গিয়ে স্বাভাবিক ছিল। সমস্যা হলো বৈশাখী দেবীর শারীরিক সম্পর্কের আকাঙ্ক্ষা। সেই শৈল্পিক মানুষটি না চাইলেও ভালোবাসার টানে তাকে এক সময় হার মানতেই হলো। এসবের আঁচ পেয়ে গেছিল বেশ কয়েকজন, তার মধ্যে প্রধান তার স্বামী। পুরোপুরি না জানলেও এক্ষেত্রে সঠিক নিশানা লাগিয়েছিলেন তিনি। তাই স্ত্রীকে জেরা করা শুরু করেন। অবশ্য তাতে শারীরিক অত্যাচারের প্রকোপ ছিল চরম। উলঙ্গ হতে থাকে একে অপরের কালো দিক। কিন্তু এতক্ষণে সবার মনে প্রশ্ন আসবে, তাহলে তারা ডিভোর্স নিল না কেন? যে স্বামী এতদিন ব্যবসার নামে অরাজকতা চালিয়ে নিজের ব্যবসাকে চরম সাফল্যে উঠিয়ে নিয়ে গিয়েছিল, হঠাৎ করে একটা ফ্রড ধরা পড়ায় তার ব্যবসাটা তলানিতে গিয়ে ঠেকে। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, তার গোপন সঙ্গীরাও না। তখন তার বিলাসিতার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় তার স্ত্রী। কারণটা খুবই সহজ। তার স্ত্রীর অবস্থা তো রমরমিয়ে চলছে তখন। স্ত্রীর আপত্তি অবশ্যই ছিল, তবে তা ধোপে টেকেনি। শারীরিক জোরের জন্যই আসল ব্যাপারটা। তাই তাকে না জানিয়েই প্রস্তুতি চলতে থাকে ডিভোর্স নেওয়ার। কিন্তু এর আড়ালে যে এত কিছু ঘটছিল এটা কেউ বোঝেনি। এতক্ষণে বর্ণনা শুনে মেয়েটার স্বামী বাস্তবে কে হতে পারে এ সবাই বুঝেছে। শৈল্পিক মানুষের কথাটা খানিকজন আন্দাজ করেছে, কিন্তু এর আড়ালের ঘটনা কেউই আন্দাজও করতে পারছে না। সৃজিতা সবার মুখ ভালো করে দেখে। একজনের মুখ বাদে বাকি সবার মুখ বিহবলতায় পরিপূর্ণ। সবাই তাই ওদের থেকে শোনার জন্য উন্মুখ হয়ে রয়েছে। সৃজিতা এবার হঠাৎ করেই অন্য প্রসঙ্গে বলা শুরু করে। এই সোসাইটির মেয়র মিস্টার তরুণ শিকদার, প্লিজ একটু এগিয়ে আসবেন। তরুণবাবু গল্পের মতন এই মার্ডার কেসটা বেশ উৎসাহ সহকারে শুনছিলেন। তাই হঠাৎ করে এই গল্পের মঞ্চে ওনার স্বাগতকে সবাই অদ্ভুত চোখে দেখছে। প্রত্যেকেই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকানোয় তিনি অস্বস্তিতে পড়ে যান। অনেকটা কিছু না করেও কোনো ঘটনায় ফেসে যাওয়ার মতো অবস্থা হয়েছে তার। সৃজিতা
আবার তাকে ডাকে, ইশারায় আশ্বস্ত করে। ভদ্রতার খাতিরে তিনি এবার এগিয়ে যান ওদের দিকে। তিনি আসতে শ্রীজি হঠাৎ অভিযোগের সুরে বলে ওঠে, যখন এই সোসাইটিতে কাউকে থাকার জায়গা দেন, আপনি কি সত্যিই তার সম্পূর্ণটা চেক করেন, নাকি অন্য কোনো রহস্য রয়েছে এর মধ্যে? তরুণবাবু যেন চমকে ওঠেন। পৃষ্ঠপোষকতা যে তিনি গোপন করেন, এই তথ্য কি করে এলো এদের কাছে? টেনশনে হালকা ঘাম শুরু হয়ে যায় তার। সুজিত একটা জলের বোতল এগিয়ে দেয়। তিনি খেলে ও ফিসফিসিয়ে বলে ওঠে, আহা, এখনই এত ঘামলে হবে? গল্প তো সবে টুইস্টের আগের পর্যায়ে আছে। তরুণবাবু আরো থতমত খেয়ে যান, কিন্তু এবার আর সময় দেয় না ভাই বোন। প্রশ্ন মানে জর্জরিত করতে থাকে তরুণবাবুকে। আহা, কি হলো বলুন? আপনাকে যে একটা প্রশ্ন করা হলো, সত্যি কি আপনি সঠিকভাবে কোনো ভেরিফিকেশন নেন না? তরুণবাবু তাও চুপ করে থাকলে এবার সুজিত সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আপনারাই বলুন, আপনারা যখন প্রথম এখানে ফ্ল্যাট কিনেছিলেন, তখন আপনাদের থেকে কি ডকুমেন্ট চাওয়া হয়েছিল, নাকি আদতেও সেগুলো চাওয়া হয়নি? প্রত্যেকেই যা মন্তব্য করে তাতে এটা স্পষ্ট যে সকলের থেকেই নর্মাল কিছু আইডেন্টিটি প্রুফ নেওয়া হয়েছে। শ্রীজি কিঞ্চিত হাসে। তাহলে এই খবর কি করে আসে যে বেশ কিছু জনকে আপনি কোনো ভেরিফিকেশন না করিয়ে শুধুমাত্র এক বলাতেই ফ্ল্যাট দিয়ে দিয়েছেন? এতে অন্যায়ের কি আছে? আপনার একবারও মাথায় আসেনি যে যাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন তাদের কারোর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে? এই কথাটা বলার সাথে সাথেই পুরো ঘরে যেন একটা বোম ফেলে দেওয়া হয়। সকলে আতঙ্কিত হয়ে পড়ে। ক্রিমিনাল তার মানে তাদের মধ্যেই লুকিয়েছিল, হয়তো তাদের সাথে মিশেছেও সে। হে ভগবান! প্রত্যেকেই এখন একে অপরের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকাচ্ছে, কারণ বুঝতে পারছে না এই ঘরে উপস্থিত কে বা কারা এই অন্যায়ের সাথে যুক্ত রয়েছে। ঘরের অবস্থা স্বাভাবিক করতে সুজিত বলে ওঠে, আসতে সকলে, এবার আপনাদের একটা ক্লিপ দেখানো যাক। সুজিত বলতে বলতে প্রজেক্টরে একটা ভিডিও চালায়। প্রথমে একটু আবছা হলেও পরে দেখা যাচ্ছে সোসাইটির টিঙ্কু নিজের গেঞ্জির ভেতর দিয়ে কিছু নিয়ে যাচ্ছে। খানিকক্ষণ পর সোসাইটির একটা বিল্ডিং, যা বৈশাখী দেবীর বিল্ডিংয়ের একদম অপোজিটে, তার গ্যারেজের মধ্যে ঢুকে যায়। ক্যামেরাম্যান কিছুক্ষণ অপেক্ষা করে তার পিছু নিতে থাকে। এরপর গ্যারেজের বাম দিকে শেষে একটা গুপ্ত দরজা দিয়ে ভেতরে ঢোকে। সেও ঢোকে। তারপর দেখে টিঙ্কু নেমে এমন এক জায়গায় এসেছে যেখানে বাক্স ভর্তি কোকেন এবং আরও নাম না জানা ড্রাগ রয়েছে। এরপর ভিডিও অফ হয়ে যায়। ভিডিও শেষ হতেই হঠাৎ চিৎকারে সবাই দেখে টিঙ্কু নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে এবং দুজন পুলিশ অফিসার ওকে আয়ত্তে আনার জন্য মারধর করছে। মিস্টার, কোনো লাভ নেই আত্মসমর্পণ করা ছাড়া। তো ওই দিনের ক্যামেরাম্যান আমিই ছিলাম, এখানে কেস রিলেটেড এসেছিলাম। হঠাৎ ওকে ওই রকম লুকিয়ে যেতে দেখে নিছক কৌতূহলেই এগিয়ে যাই, কিন্তু ওখানে জিনিসগুলো দেখার সময় হঠাৎ বেখেয়ালে একটা জিনিস ফেলে দেওয়ায় আমাকে ভিডিওটা সেভ করে পালিয়ে আসতে হয়। অনেক কষ্টে সেদিন আমি বেঁচেছিলাম, নয়তো আজ কোনো কিছুই এখানে এসে সলভ করা সম্ভব ছিল না। এর আসল মাথাকে জানতে পেরেছেন? আর সব থেকে বড় কথা, এই কেসের সাথে বৈশাখী তালুকদারের মার্ডারের কেস কিভাবে যুক্ত? এক এক করে বলছি শুনুন। দুটোর মধ্যে জোরালো মিল রয়েছে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার অন্ততপক্ষে আমাদের কোনো উদ্দেশ্য নেই। এবার আসা যাক মেয়েটার গল্পে। এরকম মানসিক টানাপোড়েনের মাঝে মেয়েটার সাথে সোসাইটির ফাউন্ডেশন ডেতে আলাপ হয় এক ছেলের। থাকে ওর বিল্ডিংয়ের একদম বিপরীত দিকেই। তার থেকে ছোট হলেও ভারী মিশুখে। ভদ্র বলে তার সাথে মিশতে কোনো অসুবিধা হয়নি মেয়েটার। এইভাবে আলাদাই সাক্ষাৎ গড়ে ওঠে খুব কম সময়ের মধ্যেই। সখ্যতা এতটাই গড়ে ওঠে যে একে অপরের ফ্ল্যাটে যাওয়া আসা পর্যন্ত শুরু করে দেয়। এই রকমই চলতে চলতে হঠাৎ মাস 6 পর
মেয়েটাকে ছেলেটা নিয়ে আসে নিজের ফ্ল্যাটে জম্পেশ আড্ডার জন্য। এরপর হালকা স্ন্যাক্স খেয়ে কথায় কথায় ছেলেটা হঠাৎ নিজের ফোনে এক ভিডিও দেখায় মেয়েটাকে। সে সেটা দেখে চমকে যায়। এরকম ভাবে তার গোপন অভিসার খোলা পৃথিবীতে বেরিয়ে আসবে, কল্পনাতেও সে আনেনি সেটা। মেয়েটা তখনই নিজে ভুল বুঝতে পারে এই ছেলেটা শুধু শুধু তাকে এখানে ডাকেনি। সোজা কথায় আসতে বলায় এটা জানায় যে চাইলে সবই তো সম্ভব। গোপন অভিসার তো মহিলা তার সাথেও চালাতে পারে। নিজের থেকে ছোট ভাইয়ের বয়সী একজন ছেলের সাথে এরকম কুরুচিকর মন্তব্য শুনে নিজেকে ঠিক রাখতে পারে না। অপমান করে সেখান থেকে ফিরে আসে মেয়েটা। কিন্তু এরপর থেকেই ছেলেটা ওকে আরও বেশি ব্ল্যাকমেল করতে থাকে। শাখের করাতের মতন স্বামী আর গোপন প্রেমিক তো তার সঙ্গে রয়েছে, কিন্তু কিছু ব্যবস্থা নিতে পারত। তার আগেই নিজের সবচেয়ে বড় বিপদ নিজেই ডেকে আনে মেয়েটা। আমারই মতন টিঙ্কুর বদলে অন্য কোনো ছেলেকে গ্যারেজের গোপন রাস্তা দিয়ে যেতে দেখে, করে আনে ভিডিও, পালিয়ে আসে খুব সাবধানে এবং শুরু করে নিজের বুমেরাং খেলা। ছেলেটাকে ডেকে ব্ল্যাকমেল করা শুরু করে, কিন্তু ভুলটা সে এখানেই করে ফেলে। ওভার কনফিডেন্সের ফল এটা। হঠাৎ করে সুজিত কাউকে পালাতে দেখে বলে ওঠে, আরে আরে আপনি পালাচ্ছেন কোথায় মিস্টার? আপনার কি মনে হয় আপনি পালিয়েই পার পেয়ে যাবেন? সুজিতের কথায় পুলিশ নিজের কাছে লেগে পড়ে এবং সেই ব্যক্তিটিকে ধরে সকলের সামনে নিয়ে আসে। দুই ভাই বোন বাদে বাকি সকলেই অপরাধীকে দেখে চমকে ওঠে। এই যে সেই শৈল্পিক মানুষ মিস্টার দীপ্ত ভট্টাচার্য, কিন্তু সে তো হাঁটতে পারে না। সে কি করে এত বড় কাণ্ড করতে পারল? সৃজিতা তার দিকে এগিয়ে এসে মৃদু হাসে। কি হলো, খুব অসুবিধা হয়ে গেল বুঝি? কেসটা দারুণ সাজিয়েছিলেন, কিন্তু শুধু একটা ভুলে কুপকাত হয়ে গেলেন। দেখুন, ভালো করছেন না কিন্তু কাজটা। হ্যাঁ, এর ফল কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। আপনি জানেন না, হ্যাঁ আপনি জানেন না আমার ক্ষমতা ঠিক কত দূর। ও হ্যাঁ, ক্ষমতা। এই ক্ষমতার জন্যই তো আপনি এতটা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পেরেছিলেন। যমজ অসুস্থ ভাইকে রিপ্লেস করতে লজ্জা করেনি আপনার? ঠিক, আমাকে ওই গল্পের দ্বিতীয় অংশ থেকে একটু খুলে বলতো। অর্ধেক তো মাথার উপর দিয়ে চলে গেল। যার সাথে বৈশাখী দেবীর গোপন অভিসার ছিল সে সত্যিই দীপ্ত ভট্টাচার্য ছিলেন, কিন্তু ওর খুন তিনি করেননি, কারণ সেও তো সেদিনই খুন হয়ে গেছেন নিজের যমজ ভাইয়ের কাছে। এনার আসল নাম হচ্ছে রূপায়ণ ভট্টাচার্য, যে ভট্টাচার্য ডেয়ারির একমাত্র কর্ণধার। কিন্তু ওই ক্ষুদ্র ব্যবসায় কি অতি লোভী মানুষটার মন ভরে? বাবার পয়সা সারা জীবন ধরে ওড়ানোর পর যখন তার হাতে ব্যবসার দায়িত্ব চলে আসে, তখন সেখানেও টাকা সে নিজের নেশাতেই উড়িয়ে দেয়। ব্যবসা পুরো চলে যায় তলানিতে। আর তার যমজ ভাই শারীরিকভাবে ছোট থেকে অক্ষম হয়েও নিজের গুণে ছোট ছোট চিত্র এঁকে সেগুলোকে বিক্রি করে পরিবারটাকে চালানোর মতো পর্যায়ে রেখেছিলেন। তাই স্বাভাবিকভাবেই বাবা মা এই ছেলেকেই বহিষ্কার করে আর তার ভাইকে সমস্ত সম্পত্তি লিখে দেয়। রাগ তখন উঠে যায় সপ্তম। বাবার থেকেও বড় ব্যবসায়ী হয়ে দেখানোর জেদে তখন শুরু করে দেন ব্যবসা, ড্রাগসের ব্যবসা। কিন্তু তাদের বাড়ি যেখানে, সেখানে তাদের পরিবারের একটা নাম রয়েছে। সেখান থেকে কিংবা তাদের অফিসের ওখান থেকে এই ব্যবসাটা চালানো হয়ে যায় খুব দুষ্কর। সে কারণেই সে চেয়েছিল এমন একটা জায়গা যেটা হাই সোসাইটির আন্ডারে সিকিউরিটিতে থাকবে এবং এখান দিয়ে নিজের গোপন ব্যবসা করতেও সুবিধাই হবে। কিন্তু সমস্যা তো তখন হয়ে দাঁড়ায় যখন 2 বছর পর তার ভাই ঠিক এখানেই এসে থাকা শুরু করে দেয়। খোঁজ নিয়ে জানা যায় সেও ব্যবসাকে ঠিকঠাক ধরে রাখতে পারেনি। কারণটা স্বাভাবিক, সমস্তটা এমনভাবেই ধ্বংস করে দিয়েছিলেন মিস্টার রূপায়ণ ভট্টাচার্য যে সেটা আর সামলানো যায়নি। তাই সব লোন শোধ করতে সেই বাড়ি ও অফিস সবটুকু বিক্রি করে যেটুকু টাকা বেঁচেছিল তা দিয়ে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে নিজের একাকী জীবন শুরু করেন এখানে। নিখোঁজ ভাইয়ের খোঁজ এখানে পেতেই দীপ্তবাবু খুব খুশি হন, কিন্তু অপরজনের চাপা হিংসা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তবে জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে তো তখন চলে যায় যখন দীপ্তবাবু ওর গুপ্ত ব্যবসা সম্বন্ধে জানতে পারেন
অনেকবার শোধরানোর চেষ্টা করলো, রূপায়ণবাবু সেসবে আর মন নেই। তাই একসময় সুযোগ বুঝে মারার প্ল্যানে উপনীত হন উনি। টিকেও যায়। বিপত্তি ঘটে যায় যখন ওকে মারতে গিয়ে বৈশাখীকে তার সাথে গোপন অভিসারে দেখে। মনে মনে এক ঢিলে 2 পাখি মারার ফন্দি করে সে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কাজ করে না। এরই মধ্যে দীপ্তবাবু বৈশাখী দেবীর সাহায্যে জোগাড় করে ওর বিরুদ্ধে প্রমাণ। এতে বেশ অনেকটা ব্যবসায় লস হয় রূপায়ণ ভট্টাচার্যের। তাই দুজনের থেকেই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। আচ্ছা, এতক্ষণ আমি যতটা বললাম, যতটা জেনেছি সেই ঘটনা, এখন বাকিটা আন্দাজ করে বলার চেষ্টা করছি। ভুল হলে ধরিয়ে দেবেন, ঠিক আছে না মিস্টার ভট্টাচার্য? ঘটনার দিন প্ল্যান মাফিক প্রথমেই নিজের ভাইয়ের কাছে যায় শাসাতে, শেষবারের জন্য সুযোগ দেয় বাঁচার। কিন্তু দীপ্ত না শোনায় সেখান থেকে বেরিয়ে এবার প্রবেশ করে বৈশাখীর ফ্ল্যাটে। কি হোল ঢেকে রাখায় সে কিছুই দেখতে পায় না, তাই দরজা খোলে। এদিকে রূপায়ণের কাজবাজ দীপ্তবাবুর ভালো লাগে না। কোনো রকমে লিফট ব্যবহার করে নিচে নেমে আসে। ততক্ষণে বৈশাখী দেবীর ফ্ল্যাট থেকে হালকা গুঙানির আওয়াজ পেয়ে ফ্ল্যাট খোলা পেয়ে ঢোকে দীপ্ত। দেখি রূপায়ণ বৈশাখীর সাথে জোর জবরদস্তি করছে। তাকে বাঁচাতে দীপ্তবাবু এগিয়ে যান, কিন্তু নিজের অক্ষমতার জন্য পারেন না। বিরক্ত হয়ে রেগে তাই সবার প্রথমে নিজের ভাইকেই এক শোপিস দিয়ে হত্যা করেন। তারপর একাই বৈশাখী দেবীর উপর শারীরিক অত্যাচার করে মেরে দেন। না না, আমি 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 একা কিছু করিনি, আমি একা কিছু করিনি। আমার সাথে আরো একজন ছিল। নাহলে আপনারাই বলুন, আমার একার পক্ষে দুজনের বডি সামলানো সহজ ছিল? হ্যাঁ, না না, আমি 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 সত্যি বলছি, আমি একা কিছু করিনি। সূত্র সন্ধানী বাদে বাকিরা আরো চমকে ওঠে। রূপায়ণ একদিকে আঙুল তুলতে গেলে কাউকে না দেখতে পেয়ে খানিক যেন ভড়কে যায়। এই মাত্র তো আমি দেখলাম। তাহলে কোথায় গেল? কি ভাবছেনটা কি? আপনার সাকরের টিঙ্কু আর অভয়বাবু কোথায়? আর চিন্তা করবেন না আপনি একদম। অভয়বাবুকে আমরা আগেই গ্রেফতার করে রেখেছি, না হলে এত কনফার্মেশন পাই আবার। আর টিঙ্কু বেচারা অপরাধে ঢুকে ফেঁসে গিয়েছে। সে একেবারে নিজেকে শ্রীঘরে রাখার ব্যবস্থা করলো। আর কি আর বলবো, চিন্তা করবেন না রূপায়ণবাবু, টিঙ্কুকে আমাদের টিম খুব শীঘ্রই ধরে ফেলবে। পিসু, ধরে নিয়ে যাও, বাকি কাজ তোমরা করো। সৃজিতা রাঙ্গা পিসুকে বলতে সে ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে নিয়ে চলে যান রূপায়ণবাবুকে নিয়ে। বাকিরাও অভিভূত হয়ে ওদের কাজের প্রশংসা করতে থাকে। কেউ আবার এগিয়ে এসে জানতে চায় অভয়বাবু কেন এতে যুক্ত হলো। সহজ ব্যাপার আর কি, স্ত্রীর পরকীয়া, তার উপর থেকে বেশি উন্নতি হওয়া, সর্বোপরি নিজেই তো এই ড্রাগসের ব্যবসায় যুক্ত ছিল। তাই হিংসায়, রাগে, প্রতিশোধ নেওয়ার পাগলামিতে লিপ্ত হয়েই এই কাজটা করে। কত অবাক না, সমাজ এখনো যেন পুরুষতান্ত্রিকই আছে। ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে যাবে, এই যেন ইগোর ব্যাপার। আর এই ষড়রিপু কন্ট্রোল করতে না পেরেই সবাই একে একে চলে যেতে থাকে। রাখি দেবী ওদের কাছে এসে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে থাকে। অবশেষে ওর গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার সময় না চাইতেও একটা প্রশ্ন করে বসে। আচ্ছা, তোমরা রূপায়ণবাবুকে চিনলে কি করে? প্রস্থেটিক মেকআপ জানা রূপায়ণবাবু নিজেকে বয়সের থেকে কম বয়সী সেজে আমার সামনে এসেছিলেন অভিরূপ পরিচয়ে। দেখতে আমি কদ্দূর কি বুঝলাম কেসটা সম্পর্কে, কিন্তু একটু ভুল করে ফেললেন। গলা ও কানের কোণার দিকটা একটু ঠিকঠাক করতে হতো। সন্দেহ হতেই চলে যায় তার ফ্ল্যাটে। আর একটা ভুল, খোলা রেখে গিয়েছিলেন, দেখলাম কেউ নেই। ব্যাস, 2 4। এবার পিসুকে ধরে শুরু করলাম তদন্ত, তাই আর আপনার ফোনটা ধরা হয়নি। ব্রাভো! না সত্যি তোমাদের জবাব নেই। নাও, এটা তোমাদের পারিশ্রমিক। দুজনেই একে অপরের দিকে তাকায় না, কিন্তু রাখি দেবী মানলে তো
জোর করে ধরিয়ে বাড়িতে নামিয়ে চলে যান তিনি। দুজনেই এসে বাড়িতে ফ্রেশ হয়ে সব জানায় বাবা মাকে। মা প্রথমে বকাবকি করলেও পরে খুশিই হন। বিকেলে ফ্রেশ হয়ে নিজেদের কেবিনে বসতেই টাকার খামটা দেখে শ্রীজি মজা করে বলে ওঠে, কি বলো তোপসে, এইভাবে আমাদের রোজগার হয়ে যাবে কি, তাই না? হ্যাঁ, লেডি শার্লক হোমস, মানে দিদি। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা লগ্নার কলমে বৈশাখী হত্যা রহস্য। আজকের গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি বিশ্বদীপ, কথকের ভূমিকায় সৌম্য এবং অন্যান্য চরিত্রে টিম SKO 2.0। আবহ ও শব্দ সংযোজনে ছিল সৌম্য। কেমন লাগলো আমাদের আজকের বিশেষ নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর এমনই বিভিন্ন স্বাদের গল্প শুনতে হলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আপনার কাছে আমাদের নিত্য নতুন আপডেট যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শুনতে থাকুন শব্দকথা অফিসিয়াল দ্বিতীয় গল্পের আসরকে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়। তাহলে আজকের জন্য বিদায়।